সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, বিশেষ করে আজ আমি আহ্বান জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে ব্যবসা শিক্ষার ছাত্রছাত্রীদেরকে। তোমাদের জন্য আমি আজকে আয়োজন করেছি পঞ্চম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের দুটি প্রশ্ন এর সমাধান নিয়ে তোমাদের সাথে আমি আজ কথা বলবো। ক নম্বরে যে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটি হচ্ছে এরকম: নিম্নলিখিত লেনদেনগুলো হতে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তক প্রদত্ত ছক ও নিয়ম অনুসারে কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয় দীর্ঘমেয়াদে যে ব্যয় থেকে ফল পায় প্রতিষ্ঠান, সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় বর্তমান হিসাব বছরে এর ফল শেষ হয়ে যায়, সুতরাং এটি পরবর্তী বছর বা বছরগুলোতে প্রতিষ্ঠানকে কোনো ধরনের সুবিধা দেয় না, সেটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে তোমাদের পাঠ্যপুস্তকের ছক অনুসারে এর কারণ আমরা ব্যাখ্যা করব। তো এখানে 5টি লেনদেনের উল্লেখ আছে: ব্যবসায়ের জন্য মেশিন ক্রয় 50,000 টাকা, অগ্রিম দোকান ভাড়া প্রদান 20,000 টাকা, বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি ক্রয় 1 লক্ষ টাকা, কৃত মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান 5,000 টাকা, বাকিতে পণ্য বিক্রয় 60,000 টাকা। খ নম্বরে তোমাদের আরো একটি প্রশ্ন রয়েছে: নিম্নলিখিত লেনদেনগুলো শাপলা ফ্যাশনস এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। 2020 সালের 1 মার্চ মিস্টার রুবাইয়াত নগদ 20,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা এবং 1 লক্ষ টাকার তৈরি পোশাক সহ শাপলা ফ্যাশনসের কার্যক্রম শুরু করেন। মার্চের 2 তারিখে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। মার্চের 10 তারিখে 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি, বাকিতে ক্রয় 40,000 টাকা। মার্চ 10 প্রতিটি 1,000 টাকা করে 2 ডজন 3 পিস নগদে বিক্রয়। এই 2 ডজন অর্থাৎ 24টি 3 পিসের দাম আসে 40,000 টাকা, এটা তোমাদের মনে রাখতে হবে। মার্চের 20 তারিখ অর্থাৎ মার্চের 10 তারিখের দুটি লেনদেন এখানে দেখানো হয়েছে। মার্চের 20 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে মালিক উত্তোলন করেন ব্যবসা থেকে 2,000 টাকা। তাহলে আসো আমরা ক নম্বরের প্রশ্নের সমাধান করি এবং বিষয়টা অনুধাবন করি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চিহ্নিতকরণ ও কারণ ব্যাখ্যাকরণ, এভাবে তোমরা লিখবে। ক্রমিক নম্বর দেবে 1, 2, 3, 4, 5টি লেনদেন ছিল। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন তার তালিকা হচ্ছে এখানে, যেমন যন্ত্রপাতি ক্রয়, শ্রেণী ও প্রভাব, কারণ। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি এটি প্রতিষ্ঠানকে বর্তমান হিসাব বছরেই নয়, আগামী বছর বা বছরগুলোতেও প্রতিষ্ঠানকে সুবিধা দেবে, সুতরাং এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। অনিয়মিত ও ব্যবসায় দীর্ঘকালে ব্যবহার হবে, অর্থাৎ এই ব্যয়গুলো সাধারণত সচরাচর হয় না, এটা নিয়মিত নয়, অনিয়মিত। এই ব্যয় দীর্ঘদিন পর পর হয়তো হতে পারে। 2, দোকান ভাড়া অগ্রিম প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। দোকান ভাড়া অগ্রিম প্রদান এটা পরবর্তী বছরের জন্য নয়, পরবর্তী মাসের জন্য হতে পারে দোকান ভাড়াটা অগ্রিম প্রদান করা হয়েছে। এটি মুনাফা জাতীয় ব্যয়, কারণ এই ব্যয়টি নিয়মিত ঘটে থাকে। দোকান ভাড়া মালিককে প্রদান করতে হবে, দোকানে যিনি কর্মরত থাকবেন তাকে প্রত্যেক মাসেই দোকান ভাড়াটা প্রদান করতে হবে, এটি নিয়মিত, এজন্য এটি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য, যদি বিক্রয়ের জন্য না হতো তাহলে এটা আমরা দীর্ঘমেয়াদী ধরে মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরতে পারতাম, কিন্তু যেহেতু বিক্রয়ের জন্য গাড়ি ক্রয় করা হয়েছে এবং এটি দীর্ঘমেয়াদের জন্য নয়, মুনাফা জাতীয় ব্যয় হবে। এটি নিয়মিত হতে পারে। এই প্রতিষ্ঠানটি হয়তো গাড়ির ক্রয় বিক্রয় করে, সেজন্য এটি হচ্ছে তার কাছে, গাড়ি হচ্ছে তার কাছে একটি পণ্য, এটা বিক্রি করে সে লাভ করতে চেয়েছে, যে কারণে এটি নিয়মিত, হয়তো সেরকম গাড়ি পেলেই ক্রয় করে বিক্রি করে। আর যদি এই প্রতিষ্ঠানটি গাড়ি ক্রয় বিক্রয় করে থাকে, ব্যবসায়ী যদি তার হয় গাড়ি ক্রয়, তাহলে তো অবশ্যই এটি নিয়মিত হয়, এটি মুনাফা জাতীয় ব্যয়। কৃত মেশিনের সংস্থাপন ব্যয়, যে মেশিনটি ক্রয় করা হয়েছে তার সংস্থাপন ব্যয়, এটি মূলধন জাতীয়, কারণ সংস্থাপন যখন মেশিন ক্রয় করা হবে শুধুমাত্র তখনই সংস্থাপন ব্যয় ধরা হবে, অন্যথায় নয়। সুতরাং সংস্থাপন ব্যয়ের মাধ্যমে এই সম্পত্তির মূল্য বৃদ্ধি পায়। ব্যবসার ক্ষেত্রে এই ব্যয় প্রযোজ্য, কিন্তু অনিয়মিত, এটি নিয়মিত নয়, সুতরাং মূলধন জাতীয় ব্যয়। বাকিতে পণ্য বিক্রয়, মুনাফা জাতীয় আয়, নিয়মিত এটি ঘটে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের একই হিসাব বছরে অনেকবার এটি
ঘটতে পারে। সুতরাং এটি হচ্ছে নিয়মিত মুনাফা জাতীয় ব্যয় হবে, মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত। এরপর খ নম্বরে তোমাদের একটি প্রশ্ন ছিল, আশা করি তোমাদের মনে আছে। তো এখানে 2020 সাল এর মার্চের 1 তারিখ মিস্টার রুবাইয়াত উনি 20,000 টাকা নগদ, তাহলে নগদান হিসাব ডেবিট। আবার আসবাবপত্র 1 লক্ষ টাকার আসবাবপত্র হিসাব ডেবিট, এবং উনি যে পণ্য নিয়ে ব্যবসা করবেন পোশাক, সেই পণ্য নিয়ে উনি 1 লক্ষ টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে পণ্য নিয়ে যদি ব্যবসা শুরু করে সেটা ক্রয় হিসাব হয়, ক্রয় হিসাব ডেবিট হয়। তাহলে 3টি হিসাব ডেবিট এবং 3টি হিসাবের সমপরিমাণ, এই টাকাটাই হচ্ছে তার মূলধন। মূলধন হচ্ছে তার কি, ওই পোশাক, আসবাবপত্র এবং নগদ টাকা। এই মূলধন 3টি যোগ করে যে অ্যামাউন্ট হবে সেটি হচ্ছে মূলধন। মূলধন হিসাব হবে ক্রেডিট 2,20,000 টাকা, এই 3টির যোগফল। মার্চের 2 তারিখে আরো একটি লেনদেন সংঘটিত হয়েছে। ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, কারণ তার ব্যাংক বৃদ্ধি পেয়েছে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়। আবার অপরদিকে তার সম্পত্তি হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু তিনি নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে দিয়েছেন, তাহলে ডেবিট সমান ক্রেডিট হয়ে গেল। মার্চের 10 তারিখ তিনি বাকিতে পণ্য ক্রয় করেন। 5 ডজন 3 পিস ও 2 ডজন শাড়ি বাকিতে ক্রয় 40,000 টাকা। এই সম্পূর্ণ 5 ডজন 3 পিস এবং 2 ডজন শাড়ি, এগুলোর সম্পূর্ণ মূল্য হচ্ছে, টোটাল মূল্য হচ্ছে 40,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং তার পাওনাদার বৃদ্ধি পেয়েছে। যদি ঋণ বা দায় বৃদ্ধি পায় তাহলে কি হবে, সেটি ক্রেডিট হয়, পাওনাদার হিসাব ক্রেডিট। মার্চের 10 তারিখ নগদান হিসাব ডেবিট, অর্থাৎ তিনি 1,000 টাকা করে 2 ডজন 3 পিস কেনেন। 1,000 টাকা করে 2 ডজন 3 পিসের দাম আসে 24,000 টাকা। 2 ডজনের 24 পিস, প্রত্যেক পিস 1,000 টাকা, তাহলে 24 পিসের দাম 24,000 টাকা। তো যখন তিনি বিক্রি করেন এই 3 পিস, তখন নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে এসেছে, এবং বিক্রয় সবসময় ক্রেডিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট। মার্চের 20 তারিখে মালিক দোকান থেকে, অর্থাৎ মিস্টার রুবাইয়াত তার এই দোকান থেকে 2,000 টাকা উত্তোলন করেন। যখন মালিক উত্তোলন করেন তখন উত্তোলন হিসাব ডেবিট হয়, এবং প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পায়। যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। তার মানে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়, যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা ক্রেডিট। এখন সম্পূর্ণ ডেবিট ফলগুলো, অ্যামাউন্টগুলো যোগ করলে কত হয়, 2,94,000 টাকা, এবং ক্রেডিটগুলো যোগ করলেও 2,94,000 টাকাই হবে। অর্থাৎ সেই সূত্র অনুসারে, লুকা পেসিওলির সূত্র অনুসারে ডেবিট সমান ক্রেডিট হবে। এটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। তাহলে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, যারা ব্যবসা শিক্ষা শাখায় রয়েছে তাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই যে উত্তরগুলো আমি তোমাদের দিলাম, এই উত্তর অবশ্যই তোমরা অনুধাবন করবে, এবং টেক্সট বই থেকে তোমরা বিষয়টি আরো ভালোভাবে দেখে নেবে। টেক্সট বইয়ের কোনো বিকল্প নাই। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।